চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। সহায়তা আসবে মংলা বন্দর উন্নয়নে। রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহায়তা আশা অর্থ উপদেষ্টার। গ্রাহকের সর্বোচ্চ ঋণ সীমা ঠিক করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমানোই মূল লক্ষ্য। বড় এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য যেতে হবে বন্ড মার্কেটে। রাজধানী জুড়েই আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না কোনো চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধির শঙ্কা। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাবেয়া স্মৃতি। চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার, কেননা অল্প সময়ে দারিদ্র্য বিমোচনে দেশটির সাফল্য চোখে পড়ার মতো। পিছিয়ে নেই পানি সম্পদ ব্যবস্থাপনাতেও, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে সেমিনারে যোগ দিয়েছেন তিনি। বক্তারা এই সময় বলেছেন, শুধু বিনিয়োগ নয়, প্রযুক্তি জ্ঞান বিনিময়ে চীনকে পাশে রাখতে চায় সরকার। এতে উৎপাদন বাড়বে এবং প্রতিযোগিতা অনেকটাই কমবে। জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চীনের সহায়তা নেওয়া সম্ভব। এমনকি বাংলাদেশের আম এবং কাঁঠাল আমদানিতে দেশটির আগ্রহ রয়েছে। তিস্তা ব্যারাজের মতো প্রকল্প বাস্তবায়ন করা গেলে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশীর উপর নির্ভরতা কমবে বলে আশা করছেন তিনি। এ সময় অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা বলছেন যে বিমস্টেক এবং সার্কের মতো জোটে চীনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে, তাহলে আঞ্চলিক যোগাযোগে বৈচিত্র্য অনেকটাই আসবে। বাংলাদেশ, চায়না, মায়ানমার ইকোনমিক করিডোর, কিন্তু এটা আসিয়ানের সাথেও সংযুক্তি, একই সঙ্গে চায়নার সাথেও সংযুক্তি, আবার একই সঙ্গে ইউরোপের সাথেও সংযুক্তি। আমরা যদি খেয়াল করি তাহলে আমাদেরকে এই বিষয়ে, এবং সেটার একটা পর্যায় হতে পারে, প্রথম পর্যায়ে চকফুর মাধ্যমে এবং চিটংয়ের মধ্যে যোগাযোগ হতে পারে। এগুলো আমরা সমীক্ষা করছি। এলএনজি সরবরাহ ব্যাহত হয়, রাজধানী জুড়েই দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা গেছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা বলছেন যে ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসাবাড়িতেও, চুলা না জ্বালায় রান্না করতে পারছেন না অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছেন যে গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে যে গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য এবং আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানিয়েছে যে প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। দর্শক, এই বিষয়ে আমরা একটু রাজধানীর বাইরে থেকে যুক্ত হতে চাই আমাদের সহকর্মীর কাছে। আমরা জানতে চাই সেখানকার পরিস্থিতির। ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরাসরি আরিফুর রহমান। আরিফ, রাজধানীতে তো আসলে মোটামুটি একই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি গ্যাস নিয়ে। সেক্ষেত্রে আসলে এখানকার ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, গ্যাসের চাপ কেমন? স্মৃতি, আপনি জানেন যে জ্বালানি সংকট দীর্ঘদিন সেই সাথে যুক্ত হয়েছে গ্যাস সংকট। যদিও গ্যাস সংকটটি এর আগেও ছিল, এখন তীব্র থেকে তীব্র হয়েছে। ফেনীর 28টি পেট্রোল পাম্প রয়েছে, সেই 28টি পেট্রোল পাম্পের মধ্যে হচ্ছে 10টিতে হচ্ছে যে যেটি হচ্ছে যে গ্যাস দেওয়া হয়, সেটি হচ্ছে যে আমরা এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে সারি সারি অটোরিকশা, সিএনজি। আমি এখানকার বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রতিদিন সন্ধ্যা 6টা
থেকে রাত 9টা পর্যন্ত তাদেরকে গ্যাস সরবরাহ করা হয় না। এর মধ্যে এখন যুক্ত হচ্ছে যে গ্যাসের যে সংকট, সেই সংকটের মধ্যে অনেকেই বাড়তি আরও 4-5 ঘন্টা সময় তারা এখানে নষ্ট হচ্ছে। এইভাবে তারা প্রতিদিন 7-8 ঘন্টা সময় নষ্ট করে গ্যাস নিতে হচ্ছে, যার কারণে হচ্ছে তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে সকল সিএনজি চালক যারা আছে তাদের হচ্ছে যে মালিককে যে জমা দিতে হয়, সে জমা দিতে হয় প্রতিদিন 500-550 টাকা, সেই টাকা এবং হচ্ছে তাদের গ্যাস খরচও তাদের পরিবার চালাতে গিয়ে তাদের হিমশিম অবস্থা হচ্ছে। আপনি জানেন যে 450 মিলিয়ন ঘনফুটের যে জাতীয় গ্রিডে যে কমে গেছে, সে কমে যাওয়ার কারণে সারা দেশে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। সেটি থেকে বাদ জানিয়ে ফেনীও, আমরা যদি ফেনীর পরিবহনের কথা যদি বলি, যে ফেনীর যে সকল পরিবহনগুলো রয়েছে তারা কিন্তু একটি দুর্ভোগের মধ্যে পড়েছে। এই দুর্ভোগের কিন্তু প্রভাব পড়েছে যাত্রীদের কাছেও। যাত্রীরা কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে গতকালকে থেকে, আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়ে সেটি জানতে পেরেছি। এর বাইরে যদি আপনাকে যদি আবাসিকের কথা যদি বলি, সেখানেও একই অবস্থা। আবাসিকে যারা গ্যাস ব্যবহার করেন সেখানে তাদেরও কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ কিন্তু শুরু হয়েছে। অনেকে মাটির চুলায় রান্না করছে, অনেকে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে। এটি আসলে কখন যে নিরসন হবে সেটি এখানকার বাখরাবাদ গ্যাস কোম্পানিতে যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারা আসলে কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। তবে এখানকার চালক যারা আছে তারা যেটি বলছে যে জাতীয় গ্রিডে যে সমস্যাটি হয়েছে এটি যাতে করে দ্রুত সমাধান করা যায়। যদি দ্রুত সমাধান করা যায় তাহলে হয়তো তাদের এই যে অবর্ণনীয় যে দুর্ভোগের মধ্যে তারা পড়েছে এটি থেকে তারা নিস্তার পাবে। স্মৃতি। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসাই থামছে না আশঙ্কার ভূ রাজনৈতিক বিশ্লেষকদের, যা বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি এবং কূটনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ফের অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারেল প্রতি তেলের দাম। এই অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত এবং তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল, হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। আগে থেকেই বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঠিক করে সরকার। এপ্রিলের শুরুতে না করলেও তৃতীয় সপ্তাহে বাধ্য হয়ে দাম বাড়াতে হয় বাংলাদেশকে। তারপর থেকে ডিজেলের দাম না বাড়ালেও বাকি সব তেলের দামই বেড়েছে। এ অবস্থায় বিশ্ববাজার আবারও অস্থির হওয়ায় তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। $100 উপরে এই ব্র্যান্ড ক্রুড অয়েলের দামটা স্থির হয়ে যেতে পারে। স্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত উন্নীত হওয়ার আশঙ্কা করা যায়। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় $70 থেকে $80 মিলিয়ন বৃদ্ধি পায়। সাশ্রয়ী ও টেকসই উৎস খোঁজাটা জরুরি। কাছাকাছি দেশের মধ্যে ব্রুনেই হতে পারে দীর্ঘস্থায়ী উৎস। ব্রুনেই গত 3 মাসে বাংলাদেশের সাথে জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকবার। জ্বালানির এক ধরনের নির্ভরযোগ্যতা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মেয়াদে চেষ্টা করতে হবে, নতুবা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ব। জ্বালানির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহক ব্যাংকিং ব্যবস্থা থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন সেই সীমা নির্ধারণ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই সাথে বড় এবং দীর্ঘমেয়াদী ঋণের অর্থায়নে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে নিয়ন্ত্রক এই সংস্থাটি।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ কমাতে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগ বেশ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের অভিমত যে কোনো উদ্যোক্তাকে তার মোট সম্পদের তুলনায় বেশি ঋণ দেওয়া ঠিক হবে না। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ খেলাপি ঋণ। এর পিছনে দায়ী হাতে গোনা কয়েকটি বড় শিল্পগোষ্ঠী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা ঋণের নামে লুটপাট চালিয়েছে ব্যাংকিং খাতে। আইনে একক ঋণ গ্রহীতা সীমা থাকলেও একজন গ্রাহক পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবে তা নির্ধারিত নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে নামে বেনামে ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আলোচিত শিল্পগোষ্ঠীগুলো, যাদের কাছে এখন জিম্মি পুরো ব্যাংকিং খাত। তাই এ ধরনের ঋণ নেওয়ার সুযোগ বন্ধে নতুন নীতিমালা করতে চায় বাংলাদেশ ব্যাংক, যেখানে একজন উদ্যোক্তা পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবেন তা ঠিক করে দেবে নিয়ন্ত্রক সংস্থা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক বেশি, তাদের দেখা গেছে মুষ্টিমেয় 2-1টি বা 3-4টি গ্রাহকই তাদের সিংহভাগ খেলাপি ঋণের জন্য দায়ী। এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পোরার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। বিশ্লেষকরাও বলছেন, সর্বোচ্চ সীমা নির্ধারিত না থাকায় প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে গ্রাহকরা। ফলে এসব ঋণের অপব্যবহারের ঘটনাও ঘটেছে। তাই কোনো গ্রাহককেই তার সম্পদের অতিরিক্ত ঋণ দেওয়া ঠিক নয় বলেও মনে করেন তারা। তাকে একটা ব্যাংক বা 10টা ব্যাংক লেন্ডিং করুক, তাতে কোনো অসুবিধা নেই। একটা কর্পোরেটের বরিং কোনো অবস্থায় তার অ্যাসেটকে এক্সিড করতে পারবে না। আমাদের এখানে কি এক একটা কোম্পানির তার ফাইন্যান্সিয়াল নিড হচ্ছে 100 টাকা, সে 10টা ব্যাংক থেকে 1000 টাকা পাচ্ছে। এই জন্য তো সে টাকা পাচার করে, সে জমি কিনে। স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে বিপাকে পড়েছে অনেক ব্যাংক। তাই নতুন নীতিমালায় বড় এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে চাই বাংলাদেশ ব্যাংক। তবে এ নীতি কার্যকরের আগে বন্ড মার্কেট শক্তিশালী করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। যে লং টার্ম বরিং এটা সবসময় সিকিউরিটি মার্কেট থেকে তোলাই ভালো, কারণ সিকিউরিটি মার্কেট তাহলে ফান্ড ম্যাচিংটা ভালো হয়। লং টার্ম ফান্ড যদি বড় করতে যায়, তারা যদি বন্ড মার্কেটে যায়, তারা যদি বন্ড ছাড়ে, তো বন্ড মার্কেট কই? আপনার তো বন্ড মার্কেট নাই। এবং সেই জন্য আমরা সবসময় বলে আসছিলাম সরকারের উচিত একটা বন্ড মার্কেট ক্রিয়েট করা, কারণ পৃথিবীর সব দেশের অভিজ্ঞতা তাই বলে যে সরকারি বন্ড মার্কেট না থাকলে কর্পোরেট বন্ড মার্কেট হয় না। খেলাপি ঋণ কমিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে লক্ষ্যমাত্রাও ঠিক করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী। সচল 18টি প্রতিষ্ঠানের প্রায় 1/3 পুরোপুরি বন্ধ। এতে কর্মহীন হচ্ছে শ্রমিক, বাড়ছে বেকারত্ব। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। আর প্রতিষ্ঠানগুলো যেন সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে চেম্বার অফ কমার্স। একসময় এসব কারখানায় শ্রমিকদের কর্মব্যস্ততা ছিল, যন্ত্রের গর্জন থাকতো চারপাশে, অথচ সেখানে এখন শুনশান নীরবতা। 1998 সালে সিরাজগঞ্জের শিয়ালকোলে প্রায় 12 একর জমির উপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 3 ক্যাটাগরিতে ভাগ করে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হয়। স্থাপন করা হয় ছোট বড় 18টি কারখানা। তবে প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য না হওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। অনেক মিল কারখানা হয়েছিল, কিন্তু ইদানিং জেবুলনেসা, তারপরে ওখানে টিউবওয়েল কারখানা ছিল, এখানে সুতার মিল ছিল, এখানে সাবান ফ্যাক্টরি ছিল, এগুলো ইদানিং বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান চালু থাকা মানে সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি চালু থাকতো তাহলে অনেক মানুষের কর্মসংস্থান এখানে সম্ভব হতো। একটা মাল যদি উৎপাদন করার পর যদি বিক্রি না হয় তাহলে সে মালটা দিয়ে সে কী করবে? প্রতিষ্ঠান সে কীভাবে চালাবে? কর্মচারীর বেতন, স্টাফের সমস্ত বেতন কীভাবে দিবে সে? বিসিক কর্তৃপক্ষ বলছে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে আবারও প্রতিষ্ঠান চালু না হলে বাতিল করা হবে চুক্তি।
প্রতিষ্ঠানকে 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। এই বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স জানায়, প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণ সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সে সকল সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করা হবে। তারা বেশি টাকা ঋণ নিয়েছিল, বেশি লাভ দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা ব্যবসাটা এখন পরিচালনা করতে পারছে না। তাদেরকে চিহ্নিত করে আবার যে তারা যে ঋণ নিয়েছিল ভগ্ন শিল্প হিসাবে ঋণ মৌকুব করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আবেদন করেছি। দ্রুত প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের অন্যতম নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম, অথচ দেদারসে চলছে সেখানে অবৈধ চায়না দুয়ারি এবং কারেন্ট জালের ব্যবহার। শুধু তাই নয়, গভীর রাতে নদীর পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানকার মাছ। এতে দেশীয় মাছের পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে পুরো জলজ পরিবেশ এবং জীববৈচিত্র্য। নদীর শুনশান নীরবতা ভেঙে ভেসে উঠছে আধা মরা মাছ। ব্যাটারি আর তার দিয়ে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে এভাবেই ধরা হচ্ছে মাছ। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির দুধকুমার ও সংকোষ নদীতে ছড়িয়ে পড়েছে মাছ শিকারের এই মারাত্মক পদ্ধতি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সরঞ্জাম সহ কয়েকজনকে আটক করলেও থামানো যাচ্ছে না এই অপকর্ম। শুধু বৈদ্যুতিক শকই নয়, জেলার ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ 16টি নদ নদীতে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চীন দুয়ারি, কারেন্ট জাল, ডার্কি ও বেড়াজাল সহ নানা ক্ষতিকর সরঞ্জাম। এতে ধ্বংস হচ্ছে প্রজননক্ষম ডিমওয়ালা মা মাছ এবং ছোট ছোট পোনা। 30 থেকে 40 হাজার টাকায় কেনা এসব চীন দুয়ারি জালে থাকে অসংখ্য ছোট ছোট খোপ। লোহার রিং থাকায় এটি পানির নিচে স্থির হয়ে বসে থাকে, ফলে মাছের পাশাপাশি শামুক, ঝিনুক ও ক্ষতিকর পোকা আটক পড়ে মারা যাচ্ছে। একটা করে জাল মাছ 30-35 হাত। এর আগে আমার 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পাচ্ছি। এবার বন্যা হয়ে এখনো মাছই নেই। সারাদিন মিলিয়ে হাফ কেজি রিং জাল 80,000 টাকা দাম। প্রতিবেড়ে 2-2.5 কেজি, 3 কেজি পাই, এবার হাফ কেজি ঘড়ি পাচ্ছি। কিনছি বলে অভাব ধন দূর হয়, বেড়ে কামাই দিয়ে না চলে। এই জালের টাকা দিয়ে ধন আমার বেড়ের দেনাটা ধন হয় না, এই জালের টাকা দিয়ে ধন আমরা করি মিলি খাবার পাই। ক্ষুদ্র ছিদ্রযুক্ত এসব জালে নির্বিচারে রেণু ও ডিমওয়ালা মাছ ধরা পড়ায় প্রাকৃতিকভাবে বন্ধ হচ্ছে প্রজনন। ফলে ধীরে ধীরে বিলুপ্তির পথে শিং, মাগুর, কই, ট্যাংরা, পুঁটি, বৈরালি ও গজারের মতো সুস্বাদু সব দেশীয় প্রজাতি। বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রধান প্রজনন সময়, অথচ এই সময়েই অবৈধ জালের দাপট বাড়ে কয়েক গুণ। এতে মাছের উৎপাদন যেমন কমছে, তেমনি খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য নিয়ে বাড়ছে বড় ধরনের শঙ্কা। বিভিন্ন ধরনের কারেন্ট শট বা রিং জাল বা কারেন্ট জাল এগুলো নদীর মাঝিরা প্রচুর পরিমাণ ব্যবহারের কারণে মাছের রেণু হাতে নষ্ট করে দেয়। এই এলাকায় মনে করেন যে রিং জাল আছে 2-250 আনুমানিক, আর কারেন্ট আছে প্রায় 5-7টা কারেন্ট আছে। মানে ব্যাটারি দিয়ে মাছ মারে নদীর মধ্যে, লৌকে নিয়ে এসে রাতে 2-1:30 বাজে আসি মাছ মারে কারেন্ট দিয়ে। একটা টার্গেট যে থাকবে যে প্রশাসন নদীর মধ্যে অবৈধ মাছ মারি ফেলছে জাল দড়ি দিয়ে, ফাঁসি জাল বা রিং জাল বা মেশিন শট অমুক তমুক, এই বিষয়ে যে একটা কার্যকলাপ প্রশাসনের নাই। নদীপথ দুর্গম ও বিচ্ছিন্ন হওয়ায় নিয়মিত অভিযান চালিয়েও এসব পুরোপুরি বন্ধ করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আমাদের অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি একদিক দিয়ে হলো বিনষ্ট হচ্ছে, সাথে সাথে আমরা দেশীয় প্রজাতির মাছের যে বংশবৃদ্ধির যে প্রসার, এই জায়গাটায় বড় একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়তেছি। দেশীয় মাছের প্রজনন রক্ষা ও বিলুপ্তির হাত থেকে জীববৈচিত্র্য বাঁচাতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এবার আমরা একটু এক নজরে আজকের পুঁজিবাজারের লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে এবং সেই ধারাবাহিকতা আজকে সারাদিন ধরেই ছিল। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে প্রায় 19 পয়েন্টের কাছাকাছি 20 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি 5,784 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসএস সূচক সেটিও 5 পয়েন্টের মতো কমে 1177 পয়েন্টে রয়েছে। ডিএস30 সূচক সেটি 2186 পয়েন্টে অবস্থান করছে, 6 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকা শেয়ার বাজার মাত্র 780 কোটি 63 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের শেষেও আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামকে কমতে দেখেছি। 240টি কোম্পানির শেয়ারের দাম টোটাল ডিএসসিতে কমেছে, 116টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 33টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
দর্শক, চলে যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে। ইরানের উপর আরোপিত নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে মোজাম্বিকের পতাকাবাহী এমটি লাভিন নামের ট্যাঙ্কারটিকে অকেজো করে দেওয়া হয়েছে। জানিয়েছে ওমান উপসাগরে বারবার সতর্ক করার পরও জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা চালায়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সেন্টকম। তাদের দাবি, নতুন করে নৌ অবরোধ কার্যকর করার পর ইরানমুখী মোট 12টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। নির্দেশ অমান্য করায় দুটিকে করা হয়েছে অকেজো। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।